আচ্ছা, আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যে আচ্ছা আগের দিনের থেকে কোনো কোয়েশ্চেন আছে? না না দাদা। নেই তো? ওকে। তার মানে ডেটা লোডিং এ তোদের কোনো প্রবলেম নেই? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি অমর দাদা, হ্যাঁ, বলছি আমি ওই ইয়েটা দাবিয়েছি, ওই ডেটা লোডারটা, হুম। ওটা জুলু জেডিকে কি একটা ওরকম করে নামাতে হয়েছে, ঠিক আছে? তো ওটা কি আর জেডিকে আমার, থাকতে হবে। হ্যাঁ জেডিকে কি থাকতেই হবে মানে? হ্যাঁ, থাকতে হবে। ওটা কি যা আমি দেখছিলাম যে জাভা নামালেও কি হবে, মানে জাভা জাভাও 17 উপরে বলছিল। হ্যাঁ, ওটা জেডিকে লাগে, ওটার ব্যাক এন্ডে জেডিকে ওখানেও লিংক থাকে জেনারেলি, সেটাকে ইনস্টল করে নিয়ে তারপরে এটা করতে হবে। আর হ্যাঁ তা না, ওরকম করেই করেছি, যে জুলু জেডিকে একটা ছিল ওটা দেখাচ্ছিল, ওইটা করেছি। হ্যাঁ, আর তা না হলে ওয়ার্ক বেঞ্চ দিয়েও করতে পারো, একই ব্যাপার। আচ্ছা। আর কোনো কোয়েশ্চেন? না না না, আর বলছি যে ওটার জন্য কি স্লো ফ্লো হওয়ার কিছু আছে, মানে কম্পিউটার কি স্লো হয়ে যেতে পারে? ওটার জন্য কম্পিউটার স্লো, হ্যাঁ মানে সে যদি এখন, প্রচুর প্রচুর ল্যাগ করছে কম্পিউটার, মানে ওটা ইয়ে করার হ্যাঁ পর। তাহলে ইনস্টল যাই না, করিস ওটার না, জন্য হয়েছে। আপাতত ওয়ার্ক বেঞ্চ দিয়ে কর। তার কারণ হচ্ছে যে হ্যাঁ রিকোয়ারমেন্ট তো, মানে সিস্টেম রিকোয়ারমেন্ট তো খানিকটা থাকবে। আচ্ছা, কেন ভালো ল্যাগ করছে মানে কম্পিউটার, ওই ল্যাপটপ, ওই জন্য আমি ভাবলাম যে জিজ্ঞেস করি যে ওটা কনফিগারেশনের দিয়ে উপর করতে হবে। ডিপেন্ড করে, কনফিগারেশন কি আছে ল্যাপটপে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। তাহলে বলছি ওয়ার্ক বেঞ্চ দিয়ে মানে বেটার। হ্যাঁ, ওয়ার্ক বেঞ্চ দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো আর কিছু প্রশ্ন থাকলে বলো, আর যদি না থাকে তাহলে উই ক্যান স্টার্ট দা নেক্সট আইটেম। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করে দাও। 1 মিনিট। জাস্ট গিভ মি 1 মিনিট। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা আজকে কতগুলো বেসিক প্রসেস দেখবো সেলস ফোর্সের, এবং সেটার থেকে উই উইল গোইং টু ফ্লো ইন নেক্সট ক্লাস। স্যাটারডে মর্নিং নেক্সট ক্লাস হবে। তো ফার্স্ট থিং ইজ দ্যাট সেলস প্রসেস এবং দাঁড়াও,
এক মিনিট, লিড সেলস প্রসেসের ট্রেল হেডটা লাগবে। This is one of the thing, এটা লাগবে। কি অবস্থা সমস্ত। লিঙ্ক গুলো সব চেঞ্জ হয়ে গেছে। লেট মি শেয়ার মাই স্ক্রিন। আমি অলরেডি দুটো লিংক পাঠিয়েছি, দুটো জিনিস আগে দেখবে। আমি বলে দিচ্ছি জিনিসটা কি। তো সেলস প্রসেস এন্ড সেলস পাথ। তো প্রাইমারিলি আমরা সেলস পাথ যেটা দেখতে পাই, সেলস পাথ হচ্ছে অপরচুনিটিকে আমরা যখন করি তখন আমাদের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড পাথ। ঠিক আছে, এবং এই পাথটা আমি যে কোনো ক্ষেত্রেই তৈরি, মানে যে কোনো পিক লিস্টে দিয়ে তৈরি করতে পারি, কোনো কাস্টম অবজেক্টেও। কিছু ডিফারেন্স থাকে, দেয়ার আর ফিউ ডিফারেন্সেস, বাট প্রাইমারিলি যে জিনিসটার ওপর জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে অপরচুনিটির ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড স্টেজ দিয়ে অলরেডি করা যায়। ঠিক আছে, এবং আমরা যখন এই বস্তুটা দেখি তখন ধরো এই এই জিনিসটা সেলস প্রসেস, এই জিনিসটা আমি আসবো, তার আগে একবার অপরচুনিটিতে যাই। এই যে বস্তুটা রয়েছে এটাকে বলা হয় পাথ। ঠিক আছে, এটা হচ্ছে অপরচুনিটি পাথ। এই অপরচুনিটি পাথটা এই মুহূর্তে ডিফল্ট, ডিফল্ট যেটা দেওয়া হয় সেলস ফোর্স যেটা দেয়। আমি চাইলে এটার উপরে চেঞ্জ করতে পারি। আই ক্যান কনফিগার দিস এন্ড কাস্টমাইজ দিস। হাউ আই ক্যান ডু দ্যাট? এখানে দেখো একটা অ্যারো সাইন রয়েছে যেটা এখানে স্ক্রিনে নেই। তো আমি যখন এই অ্যারোটাকে ক্লিক করব, ইট উইল গিভ মি দ্য হাইলাইটেড থিংস, এবং এই পাথের ডিটেলসটা এর মধ্যে থাকে। ঠিক আছে,
অপরচুনিটির ধরো বিভিন্ন স্টেজ এখানে দেওয়া রয়েছে, সেই স্টেজগুলোর একটা করে ডেফিনেশন দেওয়া রয়েছে। এই ডেফিনেশনটা আমি ওখানে পুট করতে পারি। কিভাবে করতে পারি? আমি এখানে লিখতে পারি সেলস প্রসেস। আমি দেখো সেলস প্রসেসে এসেছি, ঠিক আছে? দিস ইজ মাই সেলস প্রসেস। এখানে কোনো সেলস প্রসেস নেই। আমি যদি নিউ করি তাহলেও আমাকে একটা নতুন সেলস প্রসেস বানাতে দেবে। এগুলো, এটা যেহেতু অনেক পুরনো সেহেতু এখানে সেলস প্রসেস নেই। আহ আমি যখন সেলস প্রসেস বানাচ্ছি তখন আমি সেই সেলস প্রসেসে কোন কোন ভ্যালু রাখবো সেটা কিন্তু এখান থেকে আমি স্পেসিফাই করে দিচ্ছি। এই মুহূর্তে আমার এই সেলস প্রসেসে, এই যে সেলস প্রসেসটা আমি বানালাম, এটা যেহেতু আমার এখানে কোনো রেকর্ড টাইপ নেই সেহেতু এটা একটাই। আর যদি এখানে মাল্টিপল, আমার যদি এখানে মাল্টিপল ইয়ে থাকে, তোমার কি বলে মাল্টিপল রেকর্ড টাইপ থাকে, তাহলে আই ক্যান ক্রিয়েট, মানে আই ক্যান ক্রিয়েট মাল্টিপল সেলস প্রসেস। আইডিয়ালি মাল্টিপল রেকর্ড টাইপ না হলে এটা আমার করে লাভ নেই, বিকজ এই সেলস প্রসেসের উপর বেস করে আমার কোন স্টেজ গুলো থাকবে, মানে আমার অপরচুনিটির এই পিক লিস্টে, স্টেজ পিক লিস্টটায় আমি হয়তো 15টা আমার স্টেজ আছে, বাট কোনগুলো আমার এই সেলস প্রসেসে থাকবে সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করব এই সেলস প্রসেস বা এই পাথের থেকে, ঠিক আছে? এবার আমি যদি এখানে, এটা করা যায়, এগুলো জাস্ট চেঞ্জ করে করে কয়েকটাকে সরিয়ে দেখা যেতে পারে, আমি সেগুলো আপাতত করছি না, ওগুলো নিজেরা করে নিতে পারবো। তো এখানে দেখো কি করেছে, অ্যাভেলেবল আমার ভ্যালু কি কি আছে এবং আমি কোনগুলোকে সিলেক্ট করতে পারি। অলসো ইম্পর্টেন্ট থিং যেটা তোমরা নিজেরা নিজে হাতে করবে সেটা হচ্ছে যে এই সেলস প্রসেস বা এই পাথের মধ্যে আমাকে যদি নতুন করে কোনো ভ্যালু অ্যাড করতে হয়, অথবা এই যে জিনিসটা এইখানে দেখবে এইটাকে ক্লিক করলে এর ডেসক্রিপশন আসে বা হাইলাইটেড ফিল্ড গুলোকে আমি এখানে আনতে পারি, সেই যে জিনিসটা সেটা কি করে করা যায়, দ্যাট ইউ নিড টু নো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো অপরচুনিটি স্টেজের মধ্যে গিয়ে দে আর ডুইং দিস, এগুলো হ্যান্ডস অন করবে, এটা আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি তোমাদের। গাইড ইউর ইউজার্স উইথ ইউর পাথ। এই পাথে আমি যখন এইটাকে ওপেন করছি, ওটা অ্যারোটা ক্লোজ ছিল, ওপেন যখন করছি তখন আমি এখানে কি ফিল্ডস হাইলাইট করতে পারি, একটা পাথের মধ্যে থেকে আমি এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে পাথ সেটিংস। আচ্ছা, আচ্ছা। এই পাথ সেটিংস এর মধ্যে এসে, এটা আমার এখনো এনেবলই করা নেই কারণ এটা অনেক পুরনো, নতুন এখান থেকে যদি আমি একটা পাথ সেটিংস ক্রিয়েট করি তাহলে এখানে আমার পাথ নেম, কোন অবজেক্টের জন্য আমি এই পাথ বানাচ্ছি, আমি ধরে নিলাম অপরচুনিটির জন্য, অপরচুনিটি স্টেজ ম্যাপিং, ঠিক আছে? এবার এখানে গিয়ে আমি কোন ফিল্ড গুলো এখানে দেব, এই এই এর সঙ্গে আমি কোন ফিল্ড গুলোকে এখানে অ্যাড করব, আই ক্যান অ্যাড মাল্টিপল, ঠিক আছে? হুম। কি ব্যাপার, এনিওয়ে আমার এখানে ইয়ে হচ্ছে না, তো আমি এগুলোকে এখানে জাস্ট এই ডান দিকে ইয়ে করে সেভ করে দেওয়া, মানে হচ্ছে এই ফিল্ড গুলো এখানেও উপরে দেখাবে এবং এখানে আমি একটা গাইডেন্সের জন্য একটা টেক্সটও প্রোভাইড করতে পারি। ব্যাক হয়ে গেছে। তো এই যে জিনিসটা আমরা করছি, দিস ইজ কল্ড দ্য পাথ সেটিংস। এন্ড এই পাথ সেটিংসটা কিন্তু অন্য অবজেক্টের জন্য করা যায়। যেমন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে আমার যে যে অবজেক্ট গুলো রয়েছে এবং যেখানে আমার কোনো ইয়ে আছে, পিক লিস্ট রেকর্ড আছে, ঠিক আছে? রেকর্ড টাইপটা আগে তোমায় সিলেক্ট করতে হবে কোন রেকর্ড টাইপের জন্য তুমি এটা করবে।
আর এখানে দেখো যে যে পিক লিস্ট আছে সেই পিক লিস্ট গুলো সব কটাকে দেখাচ্ছে, তার মানে যে কোনো পিক লিস্টের উপর বেস করে আমি কিন্তু এই পাথটা সেট করতে পারি, এবং তারপরে পাথের যা ডিটেলস আছে সেগুলো এখান থেকে দেখতে পাবে। অ্যান্ড ইউ ক্যান ডু ইয়োর, মানে এখানে দেখো দুটো পাথ তৈরি করেছে, একটাই অপরচুনিটির ওপর, স্টেজেরই ওপর দুটো পাথ আলাদা করে তৈরি করেছে ডিপেন্ডিং আপন রেকর্ড টাইপ। তো সেই জিনিসটা আমরা করলে পাথটা যেন এখানে আসে। তো তারপরে মানে একটা পাথকে অ্যাক্টিভেট করা করে এই জিনিসটাকে এই পাথের যে স্ট্রাকচারটা কি করে করা যায়, ডু দ্যাট অফ ইউর ওন ফর লিড অ্যান্ড অপরচুনিটি। বুঝে গেল? দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাসাইনমেন্ট ইউ হ্যাভ। ঠিক আছে, এবার সব জিনিস আমি বলে দেবো না। এখানে যেরকম আমি লিডের, মানে এখানে যেমন একটা পাথ আমি তৈরি করলাম এবং এখানে আমার এই বস্তুটা ছিল, সেরকমই আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে কেস অবজেক্টের উপর। আমি যেরকম লিডের ওপরে, লিড আমার কি হচ্ছে যখন আমার মানে অপরচুনিটি আমার কি হচ্ছে, আমার সেলসটাকে আইডেন্টিফাই করছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার সেলস প্রসেস। সেরকমই কেস জিনিসটা কি করে, যে আমার যখন কোনো এরকম রিকোয়ারমেন্ট আসছে যে আমার জিনিসটা বিক্রি হয়ে গেছে, এবার তোমাকে সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, সেটা ইস্যু হতে পারে, সেটা একটা কোয়েরি হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকতে পারে। কেসের ওপরে কাজ করলে আইডিয়াল হচ্ছে সবসময় রেকর্ড টাইপ বানিয়ে কাজ করা, ঠিক আছে। তো এই জায়গায় সাপোর্ট প্রসেস জিনিসটা তৈরি করা হয় কেসের জন্য, ঠিক আছে। এবং সেই সাপোর্ট প্রসেসটাও আমরা এখান থেকে করতে পারি। এটা কি, এটাও আমি বলবো না, এটা নিজেরা করবে। কিচ্ছু আহামরি জিনিস নেই, কতগুলো ফিল্ড ম্যাপিং করতে হবে, ঠিক আছে। দিলে না দাদা, এই লিঙ্কটা মনে দিলে না? এই লিঙ্কটা দিইনি, এখনো দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সাপোর্ট প্রসেস। আচ্ছা, তো সাপোর্ট প্রসেস, হাউ টু কনফিগার, হোয়াট টু লুক ইনটু, এই জিনিসটাও কিন্তু তোমাদের নেক্সট ডে ইউ উইল কমপ্লিট। আচ্ছা, কিচ্ছু নেই, এগুলো সিম্পল কনফিগারেশনের কাজ। এক একটা ম্যাক্সিমাম 8 ঘন্টা থেকে 45 মিনিট লাগবে এই দুটো জিনিস করতে, ওভারঅল যে দুটো কাজ দিলাম, ঠিক আছে। এবার আমার কাছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লোতে ঢোকার ক্ষেত্রে আমরা প্রাইমারিলি ফ্লো জিনিসটা কি করে সেটা আগে আমরা একটু বুঝি। সেটা হচ্ছে যে আমি যখন অটোমেশন কিছু করতে চাইছি, কিরকম অটোমেশন, আমি চাইছি অ্যাকাউন্টটাকে যদি আমি ইনঅ্যাক্টিভেট করে দিই, অ্যাকাউন্টের উপরে আমার একটা চেক বক্স আছে ইনঅ্যাক্টিভেট, ঠিক আছে, ধরে নাও একটা, বা আমার এখানে অ্যাকাউন্টের উপরে বোধহয় অ্যাট রিস্ক বলে কিছু একটা আছে। আমি যখন এটাকে অ্যাট রিস্ক করে দেব, ঠিক আছে, করেসপন্ডিং কন্ট্যাক্ট যদি থাকে, কন্ট্যাক্টেও আমি যদি একটা অ্যাট রিস্ক এরকম চেকবক্স বানাই, তাহলে কোনো অ্যাকাউন্ট যদি অ্যাট রিস্ক হয়, তাহলে তার করেসপন্ডিং কন্ট্যাক্ট গুলোতেও অ্যাট রিস্কটা চেক হয়ে যাবে। এটা যদি আমার একটা বিজনেস প্রসেস হয়, তাহলে এটা করার জন্য, এটা সেলসফোর্সে নর্মালি হবে না, এতদিন ধরে ঘেটে যা বুঝেছো। সেলসফোর্সে আমাকে যদি এটা করতে হয় ম্যানুয়ালি, আমাকে কি করতে হবে, এটাকে প্রথমে অ্যাট রিস্ক চেক করব, সেভ করব, করেসপন্ডিং কন্ট্যাক্ট যতগুলো আছে সবকটায় যাব, সেগুলোতে গিয়ে আবার এগুলোকে চেক করব, করে সেগুলোকে অটোমেটিক হবে। কারেক্ট? অটোমেটিক হবে না। অটোমেটিক করার পদ্ধতি, সেটাকে বলা হয় অটোমেশন। সেটা আমরা এখন ফ্লো দিয়ে করতে পারি, ঠিক আছে। এবার ফ্লো দিয়ে আমি যখন করছি, সেটা বাদ দিয়েও আমার, মানে ফ্লোটা কখন এক্সিকিউট করবে, এই কখন কথাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দ্যাট ইজ মাই ট্রিগারিং ইভেন্ট। এবং তার সেই ট্রিগারিং ইভেন্টের সঙ্গে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অর্ডার অফ এক্সিকিউশন। হোয়াট ইজ অর্ডার অফ এক্সিকিউশন? মানে কতগুলো হবে বা কোনটা আগে হবে, প্রায়োরিটি ওয়াইজ। এটা একটা ডেট ফিল্ড। আমি এখানে সেভ করলাম, রিভিউ দ্য ফলোইং ফিল্ড।
your entry does not match the allowed format. এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা Validation. এরর তোমাকে দেখাচ্ছে, হুম, তাই তো? হ্যাঁ তার মানে এটা কি করছে, ও অটোমেটিক্যালি, সিস্টেম অটোমেটিক্যালি কিছু জিনিস চেক করছে। ফোন এই ফিল্ডটায় কিন্তু চেক করলো না, বুঝা গেল? তার মানে দেয়ার আর স্ট্যান্ডার্ড ফিল্ডস where it will be checked automatically. ওয়েবসাইটে এটা কিন্তু এটা করার কথা, এটা আইডিয়ালি করার কথা, এটা বোধহয় পুরনো অর্গ বা সেই জন্য ইয়ে করছে না, কিন্তু অ্যাটলিস্ট কিছু ফিল্ড থাকবেই যেগুলোতে সিস্টেম অটোমেটিক্যালি কিছু ভ্যালিডেশন পুট করে, তো দোজ আর কল্ড সিস্টেম ভ্যালিডেশন। ঠিক আছে, সেরকমই আমরা ভ্যালিডেশন রুল লিখতে পারি, পারি তো? কাস্টমার দ্যাট ইজ কল্ড ভ্যালিডেশন। এখানে সেলসফোর্সে একটা জিনিস হয়, ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে অর্ডার অফ এক্সিকিউশন। এখানে ফ্লো আছে কিনা আমি একবার দেখে নিই। ফ্লো আছে। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। মানে আমার সেলসফোর্সে কাজ করতে গেলে স্ট্রাকচার ওয়াইজ তার বেশ কিছু জিনিসপত্র থাকে, সেই স্ট্রাকচার গুলোকে ফলো করে আমাদের কাজ করতে হবে। এতদিন পর্যন্ত তোমরা বেসিক সারফেসের জিনিসগুলো দেখেছো, আমি পেজ লেআউট কি করে কনফিগার করব, অবজেক্টে ফিল্ড কি করে বানাবো, সেগুলোকে লেআউটে কি করে অ্যাড করব, লাইটনিং রেকর্ড পেজ কি করে বানাবো। লাইটনিং রেকর্ড পেজের মতো মানে লাইটনিং রেকর্ড পেজের মাল্টিপল জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আমার লাইটনিং হোম পেজ হতে পারে, মানে যখন আমি রেকর্ড মানে লাইটনিং এর পেজ যখন আমি বানাচ্ছি সেটা আমার রেকর্ড পেজ হতে পারে, সেটা আমার হোম পেজ হতে পারে, এরকম মাল্টিপল জিনিস হতে পারে। হোপফুলি সেগুলো সবকটা তোমরা নিজেরা এক্সপ্লোর করেছো হ্যান্ডস অন, প্রত্যেকটা কিন্তু আমি হাতে করে দেখাতে পারবো না, যদি না করে থাকো তাহলে কিন্তু কাজ করতে গিয়ে ফাঁসবে, একদম গোদা কথা বলছি। তো সেখানে এই জিনিসগুলো করার পরে এবারে তোমরা ঢুকছো হচ্ছে অটোমেশনের দিকে। তো অটোমেশনের দিকে ঢোকার আগে তাহলে তোমায় জানতে হবে যে আমার অটোমেশন প্রসেস কি কি হতে পারে, ঠিক আছে, যেগুলো অটোমেটিক্যালি কাজ করবে। তার মধ্যে কিছু জিনিস আমরা কোড লিখে করব, ট্রিগারটা আমরা কোড লিখবো অ্যাপেক্সে, সেটাতে আমরা আসবো পরে। আমার এক্সপেকটেশন হচ্ছে নেক্সট দুটো ক্লাসে আমরা ফ্লো কমপ্লিট করব, মানে নেক্সট স্যাটারডে এবং তারপরের ওয়েডনেসডে, ঠিক আছে, এবং তারপরের স্যাটারডে থেকে আমরা কিন্তু অ্যাপেক্সে ঢুকে যাব। তো এই 1-1.5 সপ্তাহের মধ্যে কনফিগারেশনের রিলেটেড কিছু যদি থেকে থাকে যেটা এখনো অবধি নিজে হাতে করনি, তাহলে সেগুলো ইমিডিয়েটলি করে নিও, ঠিক আছে? এবার আমার অটোমেশনে ঢুকতে গেলে আমার কি কি, মানে একটা জায়গায় যখন একটা অপারেশন হচ্ছে, আমি যখন একটা রেকর্ডকে সেভ করছি তখন আমার কি কি কাজ করে, ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। প্রথমে ও কি করছে, লোডস দ্য অরিজিনাল রেকর্ড ফ্রম ডেটাবেস এন্ড ইনিশিয়ালাইজেস দ্য রেকর্ড ফর অ্যান আপসার্ট স্টেটমেন্ট, ঠিক আছে, on the server Salesforce platform events in this sequence. প্রথমে ও অরিজিনাল রেকর্ডকে লোড করলো, লোডস দ্য নিউ রেকর্ড ফিল্ড ভ্যালুজ, ঠিক আছে, ফ্রম দ্য রিকোয়েস্ট এন্ড ওভাররাইডস দ্য ওল্ড ভ্যালুজ, ঠিক আছে। কমিট হয়নি কিন্তু ডেটাবেসে, এটা মাথায় রাখবে, এগুলো যেগুলো চলছে এখানে কিন্তু কোথাও কমিট হয়নি, কমিট এখানে থাকার কথা। অটো রেসপন্স রুল, escalation rule,
19 আপনাদের নম্বরে 19 নম্বরে কমিট সল্ট ডিএমএল অপারেশন। এইটা তার মানে এই কমিট হওয়ার আগে কিন্তু এতগুলো কাজ হয়, এটা মাথায় রাখতে হবে। রেকর্ড কমিট হয়নি মানে আই ক্যান রোল ব্যাক, এবং এটা সিস্টেম অটোমেটিক্যালি রোল ব্যাক করছে। যখন আমরা অ্যাপেক্স শিখবো আমরা দেখবো সেখানে আমরা সেভ পয়েন্ট এবং রোল ব্যাক ইউজ করতে পারি। মানে ফিরে যাওয়া আগের স্টেজে আর কি। কারেক্ট। একটা ডেটাবেসে আমরা একটা ডেটা প্রাইমারিলি কমিট করছি কি করছি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই জন্যই ডেটাবেসের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার এখানে। এই এখানে এই ডিএমএল বলতে এই ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ওইগুলো না, মানে এডিট আপডেট ওইসব জিনিসগুলো বলা ডিএমএল মানে হচ্ছে এসওকিউএল বাদ দিয়ে বাকি কোয়েরি রিলেটেড যা যা দেখতে পাই সব ডিএমএল। ডিএমএল, বুঝতে পেরেছি। ঠিক আছে, ইনসার্ট, আপডেট, ডিলিট, আপসার্ট, আনডিলিট। আনডিলিট কিন্তু এখানে একটা অ্যাকশন, এটা মাথায় রেখো। আনডিলিট, আচ্ছা আচ্ছা, ওকে। আনডিলিট মানে কি রিভার্স করে দিচ্ছে নাকি, ডিলিটটাকে রিভার্স করে দিচ্ছে? রিসাইকেল বিন বলে একটি বস্তু হয়, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওখান থেকে আনডিলিট করে দিলে আবার ব্যাক করে যাবে। এখানে আপাতত কোনো রেকর্ড নেই। আচ্ছা আচ্ছা। ডিলিট করলাম, রিসাইকেল বিনের মধ্যে এটাকে দেখতে পাচ্ছি। অ্যাকশন রেস্টোর, রেস্টোর করাটা আনডিলিটটা করে দেবে। দিস ইজ কল্ড আনডিলিট। এটা আমি কখন করতে পারবো? যখন আমার ডেটাটা রিসাইকেল বিনে আছে। রিসাইকেল বিনে আমার কতক্ষণ থাকবে ডেটা? দুটো সিনারিওতে রিসাইকেল বিন থেকে বেরিয়ে যেতে পারে। এক হচ্ছে কতদিন আগে আমি রেকর্ডটা ডিলিট করেছি, ঠিক আছে, আমি একটা স্পেসিফিক টাইমের পরে উড়ে যেতে পারে রিসাইকেল বিন থেকে। কোন কোন কন্ডিশনে রিসাইকেল বিন থেকে ডেটা উড়ে যায় এটা জানতে হবে, এটা নিজেরা দেখবে। কি করে সার্চ করবে আর কি করে ফাইন্ড আউট করবে সেটা নিশ্চয়ই বলে দেওয়ার ব্যাপার নেই। এখানে রেস্টোর বাটনটা আছে, আমার মাল্টিপল থাকলে আমি মাল্টিপল চেক করে এখান থেকে রেস্টোর করতে পারি, এটা হচ্ছে একটা। মানে কি কি পদ্ধতিতে রিসাইকেল বিন থেকে ডেটা উড়ে যেতে পারে এটা আমার জানাটা দরকার। তার মধ্যে একটা হচ্ছে আমি ম্যানুয়ালি এমটি রিসাইকেল বিন করছি, রিসাইকেল বিন এমটি করে দেওয়া, বা রিসাইকেল বিনে এসে আমি ফিজিক্যালি হার্ড ডিলিট করলাম, ঠিক আছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে আমি যখন ডেটা লোডার দিয়ে ডিলিট করছি তখন উই ক্যান ডু হার্ড ডিলিট অ্যাজ ওয়েল, ঠিক আছে। হার্ড ডিলিট মানে সেটা রিসাইকেল বিনে এসে স্টোর হবে না, পুরোপুরি উড়ে যাবে। উড়ে যাবে। 3 নম্বর হচ্ছে আমি যখন হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ডিলিট করছি একসঙ্গে তখন কি হবে? রিসাইকেল বিনের একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির বাইরে যে ডেটাগুলো থাকবে পুরোনো ডেটাগুলো ডিলিট হতে থাকবে অটোমেটিক্যালি। আচ্ছা, ঠিক আছে, তার মানে ইনফাইনাইট ডেটা আমি ডিলিট করলেও সেটা রিসাইকেল বিনে থেকে যাবে। দ্যাট মাইট নট বি দ্য সিনারিও, এটা কিন্তু বুঝতে হবে, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এই জিনিসটার ওপরে আমাদের ওভারঅল, জাস্ট গিভ মি আ সেকেন্ড। নিজেরই তো বাড়ি গো, আবার নোংরা কি? তাহলে নোংরা বাড়িতে থাকবো কেন? নিজের বাড়ি নোংরা। ভাই মাইক অন আছে, দার্সি। তো আলটিমেটলি এখানে আমার কি দাঁড়াচ্ছে ব্যাপারটা তাহলে, যে রিসাইকেল বিনে আমি এখান থেকে যেটা করতে পারি দ্যাট ইজ কল্ড রেস্টোর, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইভেন্টকে ফায়ার করে, দ্যাট ইজ আনডিলিট, ঠিক আছে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? এই তো জায়গাটা। ঠিক আছে, এবার ও ডেটাটা লোড করলো, নিউ ভ্যালুগুলোকে এখানে লোড করলো। তারপর for request from a standard UI edit page, Salesforce runs these system validations, ঠিক আছে। Salesforce নিজে সিস্টেম ভ্যালিডেশন কিন্তু এক্সিকিউট করছে আগে। অর্ডার অফ এক্সিকিউশনে কোনটা আগে আসছে আর কোনটা পরে আসছে এটা মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে আমি বলছি, একটু পরেই বলছি। কমপ্লায়েন্স উইথ লেআউট স্পেসিফিক রুল মানে কি? লেআউটের উপরে আমার যে ফিল্ড গুলো আছে যা যা দরকার, ঠিক আছে। ভ্যালিড ফিল্ড ফরম্যাটস, দেখতে পেলে ভ্যালিড ফিল্ড ফরম্যাটটা আমি দেখালাম একটু আগে। ম্যাক্সিমাম ফিল্ড লেংথ, এইগুলো সমস্ত দেখবে। অ্যাডিশনালি কিছু একটা দেখলো,
এগুলো পরপর আসবে। কাস্টম ভ্যালিডেশন কোথায় গেল? ওইখানে আছে। এই 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 যে অ্যাডিশনাল এটা। Additionally, if the request is for a user object or a standard UI edit page, Salesforce runs custom validation rules. বুঝা গেল? ভ্যালিডেশন রুল আগে এক্সিকিউট করে। এবার তারপরেও কি করবে? এক্সিকিউটস রেকর্ড ট্রিগার্ড ফ্লো। ফ্লো জিনিসটাকে এরপরেও এক্সিকিউট করবে। এক্সিকিউটস অল বিফোর ট্রিগার, তার মানে ট্রিগারের আগে কিন্তু ফ্লো কাজ করে। বোঝা গেল? বুঝতে পেরেছি। মানে কোনো ফ্লো লেখা থাকলে ওটা এখানে এই জায়গাটা ট্রিগার করে যাবে ভ্যালিডেশন চেক করার পর। কারেক্ট, ঠিক আছে। এই অর্ডার অফ এক্সিকিউশনটা কিন্তু মাথায় রাখতে হবে। এটার উপরে বেস করে আমরা কাজ করব। মানে আমরা যখন কাজ করছি তখন আমার যদি একটা ইউআই ভ্যালিডেশন থাকে, আমার একটা রেকর্ড আছে, আমি তাতে ভ্যালিডেশন রুল লিখে রেখেছি, লেস দ্যান 5 হলে আমার ইয়ে কাজ করবে না, মানে রেকর্ডটা সেভ হবে না। ঠিক আছে? স্যার কি বললেন এটা আরেকবার বলুন কাইন্ডলি। হ্যাঁ, আমি বললাম যে একটা ভ্যালিডেশন রুল লেখা আছে, যে ভ্যালিডেশন রুলে আমি লিখেছি যে আমার ওই ভ্যালিডেশন মানে একটা ফিল্ডের ভ্যালু যদি লেস দ্যান 5 হয় তাহলে রেকর্ডটা সেভ করবে না। ঠিক আছে? আর আমি ফ্লোতে লিখে রেখেছি যে যে কোনো মানে যাই রেকর্ড হোক না কেন, মানে যাই ভ্যালু ইউজার দিক না কেন, এই ফিল্ডের ভ্যালুটা সবসময় 5 দিয়ে রিপ্লেসড হবে। ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে, আমি রেকর্ডটা সেভ করতে গেলে কি রেকর্ডটা সেভ করতে পারবো? প্রথম তো ভ্যালিডেশন এরর খেয়ে যাবে। তাই যাওয়া উচিত, কারণ কাস্টম ভ্যালিডেশন আগে এক্সিকিউট করছে ফ্লো এর আগে। হ্যাঁ। এটা করে দেখো নিজেরা, ফ্লো যখন শিখবে তারপরে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এবার আমি যখন ফ্লোতে এটা লিখছি, সেই সেম অবজেক্টের উপরে যদি আমার একটা বিফোর ট্রিগার থাকে যেটা ওই কারেন্ট ভ্যালুটাকে তুলে নিয়ে গিয়ে তার উপরে কিছু একটা কাজ করছে, তাহলে ও কোন ভ্যালুটাকে তুলবে? ইউজার যে ভ্যালুটা দিয়েছিল না ফ্লোতে আমি যে ভ্যালুটা সেট করছি? আচ্ছা, বুঝতে পেরেছি। ডিপেন্ডেন্সিটা কোথায় বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এরর থাকলে ওখান থেকে তুলে নিয়ে বসিয়ে দিতে পারে ফ্লো থেকে। হ্যাঁ, এরর থাকলে না, এরর থাকলে এই অব্দি আসবেই না, তার আগে ব্লক হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে? বুঝতে পেরেছি। এবার বিফোর ট্রিগারে আমি এবং ফ্লোতে যেহেতু আমি ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি, সেহেতু আমার মোস্ট অফ দ্য সিস্টেম ভ্যালিডেশন স্টেপস এগেন, রিকোয়ার্ড ফিল্ড ভ্যালু, হাবি জাবি, নট নাল, এগুলো সবকিছু আবার চেক করবে। ঠিক আছে? The only system validation for Salesforce does not run a second time is the enforcement of layout specific rules. সেটা কি? ওই লেআউটে যে রুলগুলো দেওয়া আছে ওটা সেকেন্ড টাইমও চেক করবে না। সেটা কি? লেআউট থেকে একটা ফিল্ডকে রিকোয়ার্ড করা যায়, জানো তো? জানো না? তার মানে এই কনফিগারেশনটা দেখোনি। একটা ফিল্ডকে যদি আমাকে রিকোয়ার্ড করতে হয়, আমি কিভাবে সেটাকে রিকোয়ার্ড করতে পারি, কি ভাবে রিকোয়ার্ড করতে পারি? প্রাইমারিলি দুভাবে রিকোয়ার্ড করা যায়। একটা হচ্ছে ফিল্ড লেভেলে গিয়ে ফিল্ডের মধ্যে রিকোয়ার্ড বলে একটা চেক বক্স থাকে, সেটাকে আমি চেক করতে পারি। আর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে লেআউট লেভেলে গিয়ে আমি ওটাকে চেক করে দিতে পারি যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। পেজ লেআউটে করা যায় সেটা। আমি যদি পেজ লেআউটে যদি একটা জিনিসকে রিকোয়ার্ড করি তাহলে সেটা কোথা থেকে রিকোয়ার্ড হলো? ইউজার যখন ইউআই থেকে ডেটাটা পুট করছে, আমি যদি ডেটা লোডার দিয়ে ডেটাটাকে আপলোড করি তাহলে কি ওই রেকর্ড মানে ওই ফিল্ডটা তখন রিকোয়ার্ড থাকবে? ওই ভ্যালিডেশনটা কাজ করবে না। তার মানে সেটা কিন্তু সিস্টেম ইউআই লেভেল ভ্যালিডেশন। বুঝতে পেরেছি। বুঝা গেল? এবার আমার ওই রকম ইউআই লেভেল ভ্যালিডেশন যদি থেকে থাকে, যে আমি বললাম যে একটা ফিল্ডকে নট নাল হতে হবে, পেজ লেআউট আমি রিকোয়ার্ড করেছি, এবার পেজ লেআউটে কেউ একটা ভ্যালু দিয়েছে, আমি ভেতরে গিয়ে ফ্লো বা ট্রিগার থেকে সেই ভ্যালুটাকে আবার ব্ল্যাঙ্ক করে দিলাম, সিস্টেম ভ্যালিডেশনে আটকাবে না। বোঝা গেল?
এবার কারণ এই ভ্যালিডেশনটা এক্সিকিউট করে না, মানে ইউআই লেভেল ভ্যালিডেশন, কিন্তু আমার যদি ওখানে ফিল্ডটা ইটসেলফ রিকোয়ার্ড করা থাকে তাহলে ঝাড় খেয়ে যাবে। তাহলে কিন্তু ঝাড় খাবে। এগুলো করলো। এক্সিকিউটস ডুপ্লিকেট রুলস। হোয়াট ইজ ডুপ্লিকেট রুল? সেম কোনো ভ্যালু আছে কিনা ওই সেম যেটা দিয়ে। এটা কি আমি দেখিয়েছিলাম এর আগে? মনে হয় দেখিয়েছিলেন বোধহয়। নিজেরা দেখেছিলে? না, ডুপ্লিকেট ওই মেল দিয়ে করতে গিয়ে একবার ইউজার তৈরি করার সময় তখন দেখিয়েছিল দিস মেল। অ্যাকাউন্ট ডুপ্লিকেট রুল, ঠিক আছে, এটা অ্যাক্টিভ করা আছে এবং এটা কাস্টমই মনে হচ্ছে। স্ট্যান্ডার্ড ডুপ্লিকেট রুল হয়, সরি, স্ট্যান্ডার্ড ডুপ্লিকেট রুল হয় এবং কাস্টম আমরা নিজেরাও ডুপ্লিকেট রুল ক্রিয়েট করতে পারি। একটা ডুপ্লিকেট রুল কাজ করে তার ম্যাচিং রুলের ওপর, ঠিক আছে। হোয়াট ইজ ম্যাচিং রুল? কোন কোন জিনিসের ওপর, সরি, কোন কোন জিনিসের ওপর ও এটাকে এই ডুপ্লিকেটটাকে আইডেন্টিফাই করবে। এখানে আমি নেমটাকে কোম্পানি নেমের সঙ্গে ফাজি লজিকে চেক করছি, ঠিক আছে। আমার যদি এরকম থাকে যে আমার দুটো কন্ট্যাক্ট ডুপ্লিকেট কিনা চেক করো ডিপেন্ডিং আপন ফোন নাম্বার এন্ড ইমেল ফিল্ড, তাহলে আমাকে ম্যাচিং রুলের মধ্যে এই কন্ডিশনটা লিখতে হবে। বোঝা গেল? ঠিক আছে। ম্যাচিং রুলটা তাহলে কি করছে? করেসপন্ডিং ম্যাচ গুলোকে ফাইন্ড আউট করছে, ঠিক আছে। সেটা ডুপ্লিকেট কি ডুপ্লিকেট নয় সেটা নিয়েও কোনো কথা বলছে না। ম্যাচিং রুলটা একমাত্র ম্যাচ গুলোকে ফাইন্ড আউট করছে। ডুপ্লিকেট রুলে আমি কি করছি? ডুপ্লিকেট রুলে ঢুকলে তবে ম্যাচিং রুল ফায়ার করবে। তো ডুপ্লিকেট রুলের মধ্যে আমার কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি? কখন আমি ডুপ্লিকেট চেক করব? আমার কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টের মধ্যে রেকর্ড টাইপ আছে দুটো, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল কন্ট্যাক্ট। আমি বললাম আমার ইন্টারনাল কন্ট্যাক্টের জন্য ডুপ্লিকেট কিনা চেক করার দরকার নেই, কিন্তু এক্সটার্নাল কন্ট্যাক্টের জন্য আমার ডুপ্লিকেট কিনা চেক করতে হবে। তাহলে আমি কি করব? কন্ডিশনে আমার থাকবে, ডুপ্লিকেট রুলের কন্ডিশনে থাকবে যে আমার কন্ট্যাক্টটা কি, রেকর্ড টাইপটা কি এক্সটার্নাল? ইফ ইয়েস দেন চেক ফর দ্য ডুপ্লিকেট। বোঝা গেল? ইন্টারনাল হলে যেহেতু এখানে লাগবে না বলছি। আর চেকিংটা কিসের ওপরে করব? কন্ট্যাক্ট গুলো যে ডুপ্লিকেট কিনা সেটা চেকিং কিসের ওপর করব? সেটা হবে আমার ম্যাচিং রুলের ওপর, কন্ট্যাক্টের ওপরে তার ইমেল এবং তার ফোন নাম্বারের বেসিসে আমি ম্যাচ করব। মানে মাল্টিপল ফিল্ডস এর উপর করতে পারবো, তাই তো? মানে নেম, একদম ইমেল, মাল্টিপল ফিল্ডস এর ওপর করতে পারবো এবং সেখানে আমি এন্ড দেব না অর দেব, সেটা আগের দিন যেরকম ভাবে দেখাচ্ছিলাম সে সেলসফোর্স এর সব ক্ষেত্রে ওটা সেম। সেটাকে আমি এডিট করে জিনিসটাকে ঠিক করতে পারি। একটা জিনিস মাথায় রেখো, এগুলো করার সময় ডিঅ্যাক্টিভেট করে নিতে হয়, আর এটা অ্যাক্টিভেট না থাকলে কাজ করে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমার ডুপ্লিকেট রুলের কন্ডিশন আর ম্যাচিং ক্রাইটেরিয়া, এই দুটো জিনিসের ডিফারেন্স বোঝা গেল? গেল না? গেল না? হ্যাঁ, গেছে গেছে। আরেকবার বলো তো। ডুপ্লিকেট রুলের এন্ট্রি ক্রাইটেরিয়া আর ডুপ্লিকেট রুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাচিং রুলের ক্রাইটেরিয়া, এই দুটো জিনিস কি করে? ডুপ্লিকেট রুলের কন্ডিশন বা এন্ট্রি ক্রাইটেরিয়া ডিফাইন করে যে একটা রেকর্ডকে আমি ডুপ্লিকেট কিনা চেক, মানে সেটা চেক করব কি করব না, ওটা ম্যাচিং রুলের উপর ডিপেন্ড। সেটা আমার ডুপ্লিকেট রুলের কন্ডিশন ফাইন্ড আউট করে। ডুপ্লিকেট রুলের কন্ডিশন বলে দেয় যে এই রেকর্ডটার ম্যাচ আমি এই ডুপ্লিকেটটা, মানে এই রেকর্ডটা ডুপ্লিকেট কিনা সেটা আমি চেক করব কি করব না, এইটা ডিফাইন্ড হয় এখানে কন্ডিশনে, ঠিক আছে। এবার কন্ডিশন সেটা যদি ম্যাচ করে আমাকে এটা চেক করতে হয়, তাহলে আমি চেকটা কোন কন্ডিশনের উপর বেস করে করব যে এই রেকর্ডটা অন্য কোনো রেকর্ডের সঙ্গে ডুপ্লিকেট কিনা, সেই কাজটা করে হচ্ছে ম্যাচিং রুল। মানে ফিল্ডটা এখানে দিতে হবে।
বুঝতে পেরেছি। ক্লিয়ার বলুন। তিনজনের কাছে? হুম। ক্লিয়ার তো? হ্যাঁ 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 ক্লিয়ার হ্যাঁ, হ্যাঁ বললে আমি কিন্তু ভবিষ্যতে আর এটা বলবো না, যদি না হয় তাহলে এখনই বলো। হ্যাঁ বোঝা গেছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডুপ্লিকেট রুল। এই ডুপ্লিকেট রুলের এক্সিকিউশনটা এই সময়ে হয়। ঠিক আছে, আমি কিন্তু এখনো রেকর্ড সেভ করিনি, এটা 6 নম্বর স্টেপে ছিলাম। তারপরে আমি রেকর্ডটাকে সেভ করছি কিন্তু ডেটাবেসে কমিট করছি না। এই যে নাম্বার দেওয়া আছে ওইভাবেই অর্ডার অফ এক্সিকিউশনটা আছে। এইটা হচ্ছে অর্ডার অফ এক্সিকিউশন, 1 মানে আগে, 3 মানে পরে। হুম হুম ঠিক আছে, হুম এবার ঠিক আছে। সেভ মানে আমি রেকর্ডটা সেভ করছি কিন্তু ডেটাবেসে কমিট করছি না, মানে খাচ্ছি কিন্তু গিলছি না টাইপের একটা ব্যাপার। হুম হুম তো সেটার মানে কি? সেটার মানে হচ্ছে আমার ডেটাবেসে কারেন্ট রেকর্ডের একটা কপি, তার উপরে আমি চেঞ্জেস গুলোকে পুট করেছি, সেটা অরিজিনাল রেকর্ডের মধ্যে কমিট করিনি। হুম এরকম একটা কন্ডিশন ধরে নিতে পারো নিজেদের বোঝার জন্য। হুম হুম ঠিক আছে, কেন এই কথাটা বললাম তার কারণ আছে। কারণটা হচ্ছে সেভ করিনি মানে আমি এখান থেকে রিট্র্যাক্ট করতে পারি। ঠিক আছে, রিট্র্যাক্ট মানে হচ্ছে আমার প্রিভিয়াস রেকর্ডের যা স্টেট ছিল সেই স্টেটে আমি ব্যাক করে যেতে পারি। কিন্তু এখান থেকে আমি যেটা করতে পারবো না সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে যদি একটা রেকর্ডকে ডিলিট করার থাকে, ঠিক আছে, আমার অ্যাকশনটা ধরে নাও ডিলিট, এই জায়গায় এসে আমি এই নতুন যে রেকর্ডটা পাচ্ছি তার কিন্তু আইডি ফিল্ডটার কোনো ভ্যালু পাবো না। কথাটা মানে বোঝা গেছে? তারপর যাই বলো জায়গাটা। বলছি, একটা রেকর্ড আছে সেটাকে আমি ইনসার্ট করছি। ঠিক আছে, হুম। সেই ইনসার্ট করার ক্ষেত্রে বিফোর ইনসার্ট আর আফটার ইনসার্ট এই দুটো কন্ডিশনে কি ডিফারেন্স হয় বলতো? রেকর্ডের কি মানে ডিফারেন্স? একটা মানে ডেটাবেসে ঢুকলো কিন্তু কোনো আইডি জেনারেট হয়ে এলো না, আর আফটার ঢোকার পর একটা আইডি জেনারেট হয়ে গেল খুব সম্ভবত। ইনসার্ট করার বিফোর ইনসার্ট মানে হচ্ছে জাস্ট ইনসার্ট করার আগের স্টেজ। সেই জায়গায় সেলসফোর্সের যে স্ট্যান্ডার্ড আইডি ফিল্ড হয়, স্ট্যান্ডার্ড আইডি ফিল্ড কি জানো সেলসফোর্সে? মানে প্রাইমারি কি টাইপের? এটা জানা উচিত। এইখানে যেটা দেখতে পাচ্ছ দিস ইজ স্ট্যান্ডার্ড সেলসফোর্স আইডি, এই ফিল্ড ভ্যালুটা আমরা দিই না, এটা সেলসফোর্স নিজে থেকে তৈরি করে। আচ্ছা অটো জেনারেটেড। সেলসফোর্স অবজেক্ট আইডেন্টিফিকেশন ইউজিং আইডি। আইডি দুরকম হয়, একটা 15 ডিজিট আইডি আর একটা 18 ডিজিট আইডি। আচ্ছা। দূর ব্যাং, এই ফ্রেঞ্চটা কেন আসেনি? এটা অদ্ভুত বিরক্তিকর জিনিস। দুটো চেঞ্জ পরে করে নেবো। এটা নয় যেটা খুঁজছি। এটার একটা লিস্ট থাকার কথা। This is the one. What is Salesforce 15 digit ID and what is Salesforce 18 digit ID? নেক্সট ডে নিজেরা পড়ে এসে আমায় বলবে, এখানে আমার বলার মতো কিছু নেই। ঠিক আছে, 15 ডিজিট একটা আইডি হয় আর 17 ডিজিট একটা আইডি হয়, সেই জিনিসটা কি সেটা নিজেরা দেখে এসে আমায় বলবে। ঠিক আছে, এবার এই এই দুটো যে টাইপেরই হয়। হ্যাঁ এই দুটো টাইপেরই হয়।
একই রেকর্ডের দুটো আইডি থাকে, মানে দুটো আইডি আমরা দু ক্ষেত্রে পাই, একটা 15 ডিজিট আইডি পাই, একটা 18 ডিজিট আইডি পাই। কোন ক্ষেত্রে কোনটা পাই সেটা ডেটা লোডার পড়ানো হয়ে গেছে, নিজেরা দেখে বলবে। এখানে কত কত ডিজিটের রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ঠিক আছে, এখানে 18 ডিজিট দেখতে পাচ্ছ। 15 ডিজিট আমরা কখন পাই এবং 15 ডিজিট এবং 18 ডিজিট আইডির ক্ষেত্রে কি ডিফারেন্স হয় এটা নিজেরা দেখবে। এই যে ট্রেল হেডেই বলবে। পনেরো ডিজিট আর 18 ডিজিটের কি ডিফারেন্স? দুটোই কেস সেন্সিটিভ হয়। এটা উইদিন সেলসফোর্স, আউটসাইড এটা কেস সেন্সিটিভ, এটা কেস ইনসেনসিটিভ। 18 ডিজিট টু 15 ডিজিট কি করতে পারি? এই জিনিসটা নিজেরা পড়বে, পড়ে এসে পরের দিন আমায় বলবে কি বুঝেছো আর কি বোঝোনি। এনিওয়ে, যেখানে ছিলাম, এই যে আইডি গুলো আমাদের স্ট্যান্ডার্ড অবজেক্টের ক্ষেত্রে, এটা কাস্টম অবজেক্টের ক্ষেত্রেও হয়। স্ট্যান্ডার্ড অবজেক্টের ক্ষেত্রে তুমি এই আইডিটা কি দিয়ে শুরু তার উপর বেস করে বুঝে যেতে পারো যে এটা কি ধরনের রেকর্ড। সব রেকর্ডেরই তো 15 ডিজিট বা 18 ডিজিট আইডি পাচ্ছি। এটা দেখো স্টার্ট হচ্ছে 001, সমস্ত অ্যাকাউন্ট 001 দিয়েই শুরু হবে, সমস্ত কন্ট্যাক্ট 003 দিয়েই শুরু হবে। ঠিক আছে, ইউজার 005 দিয়ে হবে, অপরচুনিটি 006 দিয়ে হবে, অ্যাক্টিভিটি 007 দিয়ে হবে। বোঝা গেল? এরকম মানে আমার অনেক কিছু হতে পারে, মানে যত অবজেক্ট আছে, দিস ইজ দ্য লিস্ট। এটা সেভ করে রাখা কাজে লাগবে, কিন্তু যখন কাজে লাগে তখন খুব মানে জরুরি এটা আইডেন্টিফিকেশনের জন্য। তো এনিওয়ে, এটা হচ্ছে সেলসফোর্স এর রেকর্ড আইডি। কোথায় ছিলাম আমরা? এক্স্যাক্টলি। তো এবার আফটার ইনসার্টে আমি এই আইডিটা পাবো, আদারওয়াইজ আমি এই আইডিটা পাবোই না বিফোর ইনসার্টে। বোঝা গেল? আফটার ইনসার্ট ট্রিগার যখন আমি এক্সিকিউট করছি, বা আফটার ইনসার্টের একটা ফ্লো আমার যখন এক্সিকিউট করছে, তখন আমার জিনিসটা কিভাবে কাজ করবে? আফটার ইনসার্টে আমি ওই আইডিটা ধরে অন্য একটা কাজ করতে পারি। যেমন ধরে নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তার সাথে অটোমেটিক্যালি আমি একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করে দিতে চাই, এরকম একটা অটোমেশন আমার লাগবে। তার প্রোভাইডেড ডিটেলস আছে কি কি ভ্যালু নিয়ে আমি বানাবো। এবার সেটা আমি বিফোর ইনসার্টে কোনোদিন করতেই পারবো না, কারণ ইনসার্টে আমার ওই আইডিটা জেনারেটই হয়নি। আফটার ইনসার্টে আইডিটা জেনারেট হয়েছে কিন্তু ডেটাবেসে কমিট হয়নি। কিরকম ভাবে? যে আমার যদি এই আফটার ইনসার্টে আমার যদি পরের যে ট্রিগারটা, মানে আমি যে ট্রিগারটা লিখেছি সেটা, সেখানে যদি এরার পায়, তাহলে এরারটা দেখিয়েও তোমায় ব্লক করে দেবে। ও কিন্তু অ্যাকাউন্টটাও ক্রিয়েট করবে না, শুধু কন্ট্যাক্টটা ক্রিয়েট করবে না তাই না, অ্যাকাউন্টটাও ক্রিয়েট করবে না। ঠিক আছে, তার মানে কি হলো? রেকর্ডটা ক্রিয়েট হলো না মানে অ্যাকচুয়ালি আইডিটা ডেটাবেসে সেভ নেই। তার মানে খাচ্ছি কিন্তু গিলছি না, ব্যাপারটা বুঝতে পারলে? ঠিক আছে, এরপর এক্সিকিউট করে আফটার ট্রিগার। ঠিক আছে, তারপরে কিন্তু এক্সিকিউট করে হচ্ছে ফ্লো। কোথায় গেল? এই যে আর একটা জিনিস মাথায় রাখবে, সেলসফোর্স এর ফ্লো, অবশ্য এখন ফ্লো এর ক্ষেত্রে তুমি ইয়ে দিতে পারো। এটা করার পরে ও একটা জিনিস দেখো,
এক্সিকিউটস অল রেকর্ড ট্রিগার্ড ফ্লো আগে, এক্সিকিউটস বিফোর ট্রিগার তারপরে। হ্যাঁ, বিফোরের ক্ষেত্রে ফ্লো কিন্তু আগে এক্সিকিউট করছে। আফটারের ক্ষেত্রে এই জিনিসটা নজর করো, আফটার ট্রিগার এক্সিকিউট করার পরে ও কিন্তু ফ্লো এক্সিকিউট করছে। বোঝা গেল? তার মানে এটা কিন্তু রিভার্স। হ্যাঁ, মানে বিফোরের ক্ষেত্রে ফ্লো আগে এক্সিকিউট করবে তারপরে ট্রিগার এক্সিকিউট করবে, আফটারের ক্ষেত্রে আগে ট্রিগার এক্সিকিউট করবে তারপর ফ্লো এক্সিকিউট করবে। একটা হচ্ছে বিফোর ট্রিগার, একটা হচ্ছে আফটার ট্রিগার। ট্রিগার মানে ট্রিগার শব্দটা ধরো না, আফটার মানে হচ্ছে আফটার ইভেন্ট, বিফোর হচ্ছে একটা ইভেন্ট, আফটার হচ্ছে আর একটা ইভেন্ট। বোঝা গেল? গেল, এগুলো তো হচ্ছে। এর মধ্যে আমাদের আরো কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে। মানে এখানে আফটারটা অ্যাকচুয়ালি আফটার না, আফটারটা আফটারই, আফটার ট্রিগার মানে একটা ট্রিগার মানে একটা ইভেন্ট মানে আমি বলতে চাইছি আফটারের ক্ষেত্রে আমার ট্রিগারও এক্সিকিউট করবে, আবার আফটারের ক্ষেত্রে আমার আফটার ফ্লো এক্সিকিউট করবে। রেকর্ড যখন আমি সেভ করছি তখন আমি বিফোর ট্রিগার ফ্লো লিখতে পারি, বিফোর ট্রিগার অ্যাপেক্স লিখতে পারি। আর আফটারের ক্ষেত্রে আমি আফটার ট্রিগার ফ্লো লিখতে পারি, আফটার ট্রিগার অ্যাপেক্স লিখতে পারি। ঠিক আছে? ওকে, বিফোর ট্রিগারের ক্ষেত্রে বিফোর মানে ট্রিগারের আগে ইভেন্ট একটা, আর ওটাই ট্রিগারের পরে ট্রিগার অ্যাপেক্স তারপরে এক্সিকিউট করবে। আর যখন রেকর্ডটা সেভ হচ্ছে তারপরে যখন আসছে আবার, তখন আফটার ট্রিগার অ্যাপেক্সটা আগে এক্সিকিউট করবে, আফটার ট্রিগার ফ্লোটা তারপরে এক্সিকিউট করবে। ঠিক আছে? গেল। এবার এখানে আমাদের কতগুলো জিনিস একটু বোঝা দরকার, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট রুল। হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট রুল? এগুলো সবকটা কিন্তু নেক্সট ক্লাসে মানে নেক্সট উইকের আগে শেষ করবে, তা না হলে এই জিনিসগুলো অ্যাটলিস্ট জেনে রাখতে হবে। অ্যাসাইনমেন্ট রুল, অ্যাপ্রুভাল প্রসেস, এই জিনিসগুলো কি। ঠিক আছে? ওকে, প্রো করার জন্য দরকার পড়বে। আচ্ছা, আমি একটা এটা কাজের জিনিস দিইনি, দাঁড়াও। কোথা থেকে? আরে আচ্ছা, কিউ জিনিসটা কি সেটা এর আগের দিন আমি বলেছিলাম যে ইউজারের গ্রুপ, ইউজারের কিউ, এই দুটো জিনিস কি সেটা আমি অলরেডি তোমাদের বলেছি। তো এখানে আমাদের অ্যাসাইনমেন্ট রুল মানে হচ্ছে একটা রেকর্ড ক্রিয়েট হচ্ছে, অ্যাসাইনমেন্ট রুল বলে একটা বস্তু আছে, সেটা দিয়ে আমি অটোমেটিক্যালি কোন ইউজারের কাছে ওই রেকর্ডটা অ্যাসাইন্ড হবে সেটা আমি ডিফাইন করে দিতে পারি। ওকে, কোন কোন অবজেক্টের ক্ষেত্রে করা যায়, কেসের ক্ষেত্রে করা যায়। ঠিক আছে? কেস অ্যাসাইনমেন্ট রুল। আর কোন অবজেক্টটা করা যায় কি নিজেরা দেখবে, আমি বলবো না। এটা হচ্ছে সাপোর্ট সেটিং, সাপোর্ট প্রসেস। আমি একটু আগেই বলছিলাম সাপোর্ট প্রসেসের থ্রু দিয়েও এই জিনিসটাকে অ্যাসাইন করা যায়। তো অ্যাসাইনমেন্ট রুল জিনিসটা তাহলে কি হলো? রেকর্ড যখন ক্রিয়েট হচ্ছে
অ্যাসাইনমেন্ট রুল দিয়ে আমি অটোমেটিক্যালি ইউজার, কোন ইউজার ওই রেকর্ডের ওনার হবে সেটাকে আমি অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? হুম। আমি জাস্ট হাই লেভেলেই এটা বলছি, এগুলো নিজেরা দেখে যদি মনে করো মানে এগুলো খুব একটা কিছু নেই আহামরি, তো যেখানে দরকার আছে আমি সেগুলোতে এমফাসাইজ করছি, এগুলোকে আমি জাস্ট ইয়ে করছি। অটো রেসপন্স রুল, হোয়াট ইজ অটো রেসপন্স রুল? একটা রেকর্ড ক্রিয়েট হলে তার রেসপন্সে কি হবে, কোনো ইমেল যাবে বা এরকম কিছু হবে, সেই জিনিসটা আমি অটো রেসপন্স রুল দিয়ে ডিফাইন করতে পারি। ঠিক আছে, এছাড়া আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে, এক মিনিট দাঁড়াও, কোথায় গেল, এসকালেশন থাকবে। Execute escalation rules. Escalation is specific to case. কেসের এসকালেশন কি? আমার একটা ইয়ে রয়েছে, কেস রয়েছে, সেই কেসটার আমার একটা এসকালেশন রুল আমি এখানে কনফিগার করতে পারি। সেটা হচ্ছে আমার একটা রেকর্ড, একটা কেস ক্রিয়েট হয়েছে, 3 দিন ধরে কেস মানে কেসটা পড়েই আছে, কিন্তু সেটাতে কেউ কোনো কাজ করেনি। তো ইনফাইনাইট টাইম তো এইভাবে আমার একটা কেসকে ফেলে রাখার কথা নয়, সেটা তো আমার আলটিমেটলি কারুর না কারুর সেটাকে দেখে কিছু না কিছু করা উচিত, তাই তো? কেস এসকালেশন রুল হচ্ছে যেটা কতগুলো বেসিক রুলের ওপর বেস করে একটা কেসকে অটোমেটিক্যালি এসকালেট করবে। ঠিক আছে, তো সেই অটোমেটিক এসকালেশন যদি আমাকে দেখতে হয় তাহলে সেটা এসকালেশন রুল দিয়ে ডিফাইন্ড হয়। ঠিক আছে, এগেন এটা ডিটেলসে আমি যাচ্ছি না, কি করা যায় না যায়, we will look into that later if required. আচ্ছা, executes criteria based sharing rule, sharing evaluation. Criteria based sharing evaluation কি? Criteria based sharing rule আমরা লিখেছিলাম। Criteria based sharing rule কি হয়, কিভাবে কাজ করে? হয়তো কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে রেকর্ড দেখাবো কি দেখাবো না। কারেক্ট, আমি কোন লোকের সঙ্গে আমি এটাকে শেয়ার করব এই রেকর্ডটা, সেটা আমি ক্রাইটেরিয়া বেস শেয়ারিং রুল দিয়ে ডিফাইন যদি করি, তাহলে সেই প্যারামিটার গুলো ম্যাচ করলে ওই গ্রুপ অফ ইউজার বা ওই সেট অফ মানে ওই রোলের লোকজনের সঙ্গে, স্পেসিফিক রোলের লোকজন যাকে আমি সেট করেছিলাম তাদের সঙ্গে রেকর্ডটা শেয়ার্ড হয়ে যাবে। কারেক্ট, সেই ইভ্যালুয়েশনটা কোনো একটা জায়গায় করতে হয়, সেটা জাস্ট কমিটের আগে হয়। ঠিক আছে, আফটার কমিটও কিছু কাজ হয়, এক্সিকিউট পোস্ট কমিট লজিক। এই জিনিসগুলো আমার যেভাবে কাজ করছে এর মধ্যে আরো কতগুলো ব্যাপার আছে, যেমন ধরো আমরা অ্যাসাইনমেন্ট রুল বললাম। অ্যাসাইনমেন্ট রুল কি করে? একটা ইউজারকে অ্যাসাইন করে, তো অ্যাসাইনমেন্ট রুল আমি মাল্টিপল লিখলে তার অর্ডার ঠিক করে দিতে হয়, সেই অর্ডার ওয়াইজ অ্যাসাইনমেন্ট রুল এক্সিকিউট করে। আচ্ছা, এর মধ্যে আরো কতগুলো জিনিস আছে যেগুলো আমি বেশি মানে খুব একটা টাচ করিনি, কারণ তার খানিকটা ডিটেলস আমরা ফ্লো এর মধ্যে দেখব। এই যে এক্সিকিউটস ওয়ার্কফ্লো রুলস, এই এক্সিকিউটস ওয়ার্কফ্লো রুলস, ওয়ার্কফ্লো কিছুদিনের মধ্যে সাপোর্ট বেরিয়ে যাবে, আর ওয়ার্কফ্লো সাপোর্ট থাকবে না, আমরা ফ্লো দিয়ে পুরো জিনিসটা কাজ করব। ঠিক আছে, প্রসেস বিল্ডার এবং ওয়ার্কফ্লো এই দুটো জিনিস চলে যাবে। ওয়ার্কফ্লোর একটা কনসেপ্ট হচ্ছে যে আমি যখন একটা রেকর্ডকে সেভ করছি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনফিগারেবল ওয়ে টু ডু অটোমেশন। যে আমি একটা রেকর্ড যখন সেভ করছি,
what I can do along with that. ওয়ার্কফ্লো রুল একটা জিনিস হয়, আর হয় ওয়ার্কফ্লো অ্যাকশনস। ওটা ইমেল ওয়ার্কফ্লো রুলে আমি কি করি, ওয়ার্কফ্লো রুলে আমি কন্ডিশন ডিফাইন করি যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে দেন এক্সিকিউট অ্যাকশনটা হবে। অ্যাকশন। এবার অ্যাকশনে আমার কি হতে পারে, একটা ইমেল অ্যালার্ট হতে পারে, মানে আমার এই রেকর্ডে এই কন্ডিশনটা মিট করলে আমি একজনকে ইমেল পাঠাবো। আমি ফিল্ড আপডেট করতে পারি। ফিল্ড আপডেট কিরকম করতে পারি, কারেন্ট অবজেক্টের ফিল্ড আপডেট করতে পারি, ঠিক আছে। এছাড়াও রিলেটেড অবজেক্টে কিছু করা যায়, সেটা নিয়ে আমি এখন আর মানে আসছি না খুব একটা, যেহেতু এর অত ডিটেলস এর দরকার নেই আর আপাতত, বিকজ দিস ইজ গোয়িং টু বি ডিসকন্টিনিউড, ঠিক আছে। ফিল্ড আপডেট কিরকম করতে পারি, আমার যদি অ্যাট রিস্ক যদি হয়, তাহলে আমি মানে আমি যদি একটা রেকর্ডে এখন চেক করি অ্যাট রিস্ক, তাহলে কারেন্ট ডেটটা অ্যাট রিস্ক স্টার্ট ডেট হিসেবে পুট হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা একটা ফিল্ড আপডেট। এটা সেম অবজেক্টে ফিল্ড আপডেট দিয়ে ওয়ার্কফ্লো থেকে করা যেত, ঠিক আছে। নলেজ অ্যাকশনে আসছি না। আউটবাউন্ড মেসেজ হচ্ছে প্রাইমারিলি ইন্টিগ্রেশনের জন্য আমি এক্সটার্নাল মেসেজ সেন্ড করতে পারি, এটাও ইউজ করার খুব একটা ব্যাপার নেই, ঠিক আছে। আর টাস্ক ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে যে একটা ফিল্ডের ওপরে একটা কিছু মানে কাজ হলে আমি অটোমেটিক্যালি একটা টাস্ক জেনারেট করে দেব, ঠিক আছে। দিস ইজ ওয়ার্কফ্লো রুল অ্যাকশনস, আর দিস ইজ ওয়ার্কফ্লো রুল। আমি কিরকম ভাবে ওয়ার্কফ্লো লিখতে পারি, একটা ওয়ার্কফ্লোতে, বাহ এখানে কোনো ওয়ার্কফ্লো রুল নেই, অ্যামেজিং। এটা কি হচ্ছে, আমি আর একটা জিনিস দেখিয়ে নিই এখানে। যেহেতু ফ্লো বিল্ডার এসে গেছে এবং ইট ইজ লো কোড অটোমেশন, এবং এটা বেটার ওয়ে টু হ্যান্ডেল রাদার দেন ওয়ার্কফ্লো রুল, এটা বলছে যে তুমি কি ফ্লো ক্রিয়েট করতে চাও না তারপরেও তুমি কন্টিনিউ করতে চাও ওয়ার্কফ্লো দিয়ে, বুঝতে গেল? যেটা বলছিলাম যে ওয়ার্কফ্লো ক্রমশ উঠে যাবে। এবার এটা করতে গেলে আমায় কি করতে হবে, আগে অবজেক্ট সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট করে গিয়ে আমাকে কন্ডিশন দিতে হবে, রুলের একটা নাম দিলাম, কিছু একটা মানে এরকম দেবে না কোনো সময়, যেন একটা রুলের নাম যেন ভ্যালিড একটা রুলের নাম হয়। আর ডেসক্রিপশনের মধ্যে কি থাকবে, তার প্রপার ডেসক্রিপশন। এখানে তিনটে জিনিস হয়, ক্রিয়েটেড, ক্রিয়েটেড অ্যান্ড এভরি টাইম ইট ইজ এডিটেড, ঠিক আছে। ক্রিয়েটেড মানে অনলি ইনসার্টে কাজ করবে, এটা ইনসার্ট এন্ড আপডেট দুটোতেই কাজ করবে, ঠিক আছে। ক্রিয়েটেড and anytime it's edited to subsequently meet criteria. ক্রাইটেরিয়া বেস যদি কিছু হয়, Subsequently meet criteria কথাটার মানে কি? The rule is evaluated when a record is created and when a record that does not meet the criteria in edit to meet the criteria. মানে কি? কেউ একজন আমায় বোঝাও এটার মানে কি? মানে ফিল্ডের ভ্যালু ধরে নাও একটা নেম ফিল্ড আছে, নেম ফিল্ডের ভ্যালু রাম হলেই জিনিসটা হবে, এরকম কিছু তাই কি? কাছাকাছি এলো, এক্স্যাক্টলি হলো না। ব্যাপারটা হচ্ছে আমার একটা এখানে ফিল্ড আছে অ্যাট রিস্ক, যদি এটা অ্যাট রিস্ক চেকড হয়, অ্যাট রিস্ক ইকুয়ালস টু ট্রু, তাহলে এটা ফায়ার করবে। এবার তাতে এটা যদি আমার এন্ট্রি কন্ডিশন হয় যে রুল ক্রাইটেরিয়া নিচে রয়েছে, ক্রাইটেরিয়া আর মেট, ঠিক আছে, সেটা যদি আমি করি অ্যাট রিস্ক ইকুয়ালস ট্রু। প্রথমবার আমি রেকর্ড ক্রিয়েট করলাম, অ্যাট রিস্ক দেওয়া আছে, অ্যাট রিস্ক রেকর্ডটা ক্রিয়েট করার সময় আমি অ্যাট রিস্ক ট্রু করে দিয়েছি, ফাইন। ক্রিয়েটেড and anytime it is edited to subsequently meet criteria, created মিট করেছে, এক্সিকিউট করবে। এবার আমি রেকর্ডটাকে এডিট করলাম,
ঠিক আছে, রেকর্ডটাকে এডিট করে অ্যাটলিস্ট ট্রুটাকে ফলস করে দিলাম, হবে না, এক্সিকিউট করবে না। আমি আবার আবার রেকর্ডটাকে এডিট করলাম, অ্যাটলিস্টটাকে ফলস থেকে আবার ট্রু করে দিলাম, আবার হবে। এক্সিকিউট করবে। ঠিক আছে, যতবার ক্রাইটেরিয়াটা মিট করবে ততবার ওটা কারেক্ট। এটা কোন সময় আমরা প্রাইমারিলি করি বা কোন ক্ষেত্রে আমাদের এটা করা উচিত? আমি তোমায় বললাম যে অপরচুনিটিতে একটা স্টেজ আছে যেখানে নিগোসিয়েশন স্টেজে আমি যখনই যাব তখনই যেন একটা ইমেল ফায়ার করে। ফাইন, তাহলে আমি ওয়ার্ক ফ্লো দিয়ে অ্যাকশন দিলাম ইমেল অ্যালার্ট, ঠিক আছে। আর সেটা আমার কি হলো, নিগোসিয়েশন স্টেজে অপরচুনিটিটা 5 বার এডিট হলো। এইটা যদি কন্ডিশন থাকে তাহলে কিন্তু 5 বার ইমেল যাবে না, একবারই ইমেল যাবে ফার্স্ট টাইম যখন ওটা নিগোসিয়েশনে আসছে। আইডিয়ালি আমি ধরে নেবো একটা স্টেজে নিগোসিয়েশনে এসে গেছে মানে সেটা আর প্রিভিয়াস স্টেজে যাবে না অপরচুনিটিতে, আইডিয়াল সিনারিও। ঠিক আছে, আমি যদি তার বদলে ক্রিয়েটেড এন্ড এভরি টাইম ইট ইজ এডিটেড করতাম তাহলে নিগোসিয়েশন স্টেজে যদি 5 বার অপরচুনিটিটাকে এডিট করে সেভ করা হয় 5 বারই মেল যেত। আচ্ছা 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 আচ্ছা, বোঝা গেল? তাহলে আমায় কি করতে হবে, এখানে দিতে হবে স্টেজ ইকুয়ালস নিগোসিয়েশন। যখন আমি করে দেবো আর এইটা সিলেক্ট করব তখন কিন্তু 5 বার আর যাবে না। তাহলে একবারই প্রথমবারই ট্রু হলে হবে, পরের বার ট্রু করলে যাবে না তো? পরের বার ট্রুই যদি থেকে যায় তাহলে যাবে না। যদি আমি এটাকে আবার অন্য কোনো একটা স্টেজে নিয়ে গিয়ে তারপরে আবার এখানে ব্যাক করি তাহলে আবার তাহলে যাবে। আচ্ছা, বোঝা গেল? তো এটা হচ্ছে আমার ওয়ার্ক ফ্লো রুল। তাহলে আমার এই জিনিসটা যেন লোকের চোখের সামনে সবসময় ভাসে কাজ করতে গেলে। এরপরে এই সেভ হওয়ার মানে এর মাঝখানে দেখো রোল আপ সামারি ক্যালকুলেশন, হোয়াট ইজ রোল আপ সামারি তোমরা জানো এখন আশা করি। জানো তো নাকি জানো না? হ্যাঁ, তো এই জিনিসগুলো আগে হয়ে যায়, হয়ে গিয়ে তারপরে ফাইনালি এসে কমিটেড হয়। ঠিক আছে, বোঝা গেল? এইটা এই অ্যাডিশনাল কনসিডারেশনেও যা আছে সেগুলো পড়বে, এর মধ্যে কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। তো প্রাইমারিলি আজকে আমি এই জিনিসটা তোমাদেরকে কভার করে দিতে চাইছিলাম যাতে তোমরা সেলস ফোর্সের অ্যাসোসিয়েটিভ যে প্রসেস গুলো আমাদের কাজে লাগে, সেলস প্রসেস, সাপোর্ট প্রসেস, তার সঙ্গে আমার কনফিগারেশনের থ্রু দিয়ে আমি আর কি করতে পারি, আমি স্পেসিফিক কিছু অবজেক্টের ক্ষেত্রে ইউজার অ্যাসাইন করতে পারি, কেসের ক্ষেত্রে এসকালেশন করতে পারি, তারপরে আমার অ্যাসাইনমেন্ট তো হয়ে গেল। আচ্ছা, অ্যাপ্রুভাল প্রসেসটা তোমাদের আজকে বলিনি, অ্যাপ্রুভাল প্রসেস আমি পরে কোনো একটা সময় বলে দেবো যে একটা রেকর্ড করে অ্যাপ্রুভালে যেতে পারে। তো এই যে জিনিসগুলো কাজ করে সেইগুলো বলা, ফ্লো এবং বাকি জিনিসগুলোর অর্ডার অফ এক্সিকিউশনটা বোঝা যে আমার কোনটা আগে হবে এবং কোনটা পরে হবে এবং তার ইন্টারডিপেন্ডেন্সি, মানে আমার প্রিভিয়াস একটা প্রসেস যদি একটা ভ্যালু চেঞ্জ করে দেয় পরের প্রসেস কিন্তু সেই আপডেটেড ভ্যালুটাই পাবে, এটা মাথায় রাখা। ঠিক আছে, আর কনসেপচুয়ালি একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া যে বিফোর ইনসার্ট আর আফটার ইনসার্ট এটার কনসেপ্টটা কি। এরার যদি খায় আফটার ইনসার্টেও যদি এরার খায় তাহলেও রেকর্ড কমিট হবে না, কিন্তু আফটার ইনসার্টে আমি কি কাজ করতে পারি আর বিফোর ইনসার্টে কি করতে পারি এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরো ডিলিট যদি হয়, আফটার ডিলিটে আমি কিন্তু রেকর্ডের আইডি পাবো না, whereas বিফোর ডিলিটে আমি কিন্তু রেকর্ডের আইডি পাবো। কারেক্ট, বোঝা গেল? তো ওভারঅল আজকে এই অবধি, আজকে আমি আর নতুন করে কিছু করাবো না। তো আমি যে জিনিসগুলো অ্যাসাইনমেন্ট গুলো দিলাম এগুলো কিন্তু কমপ্লিট করবে আগে। সেলস ফোর্সের গ্রাউন্ডটা বোঝাটা খুব জরুরি, এর পরের দিন আমরা ফ্লো শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট।